আমার জন্য নারী হিসেবে যখন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলাম, আমি হয়তো বুঝতে পারছি আমার তখন নেশা চলে গেছে যে আমি যদি ছবি বুঝতে পারি অসুবিধা কোথায়, কিন্তু সেটা তো সমাদৃত হচ্ছে না আমার পরিবারে। তারা বলছে তুমি যাও, তুমি দরকার হলে মানে তুমি ইয়েতে যাও, ফরেন মিনিস্ট্রিতে ঢোকার চেষ্টা করো বা কিছু, বা স্ট্র্যাটেজিক স্টাডিজ বলে আর একটা বিভাগ আছে, তুমি সেখানে নারীদের চাচ্ছে তুমি ওখানে কাজ করো। তা আমি যেটা বলতে চাচ্ছি হলো গিয়ে বোঝাতে চাচ্ছি চলচ্চিত্রে এত সময় কেন ব্যয় করছি, এটা তার কারো পছন্দ হচ্ছে না। সুতরাং আমি ইউনিসেফ একটা বিশাল বড় অঙ্কের টাকার মানে অঙ্কের একটা চাকরি পেয়ে গেলাম। ওটা ছিল হলো গিয়ে আরবান এডুকেশন, কিন্তু আমার মন সেখানে নেই, কারণ আমি ওখানে অনেক সময় দিতে হতো এবং খুব কর্পোরেট জব, সুতরাং চকচকে ঝকঝকে হওয়া যেটা আমার ধোপেই টেকে না। সেই অবস্থায় ওই কাজটা যখন এক পর্যায়ে ছেড়ে দিয়ে আমি বললাম আমি এই কাজের সঙ্গে নেই, কারণ আমার লেখার জন্য অনুমোদন ছিল না, ইউএনকে না জানিয়ে কোনো লেখা যাবে না। আমি ছেড়ে দিলাম। একদিন আমার বাড়িতে তো একদম প্রচণ্ড রকমের মানে একদম যেরকম বজ্রপাত হলো, এটা কী করে এত বড় একটা চাকরি, গাড়ি পাচ্ছ, এটা পাচ্ছ, ওটা পাচ্ছ, এত অল্প বয়সে এত সমাদর, হ্যাঁ, বিদেশি ইয়েরা তাদের আন্ডারে আমি চাকরি করছি, তো সুতরাং এই ভাবমূর্তি নষ্ট হয়ে যাওয়ার মতো ব্যাপার। সেখানে আমি মাত্র 500 টাকার একটা মাইনের চাকরি নিলাম সংবাদে। সেটাও ইতিহাস আছে, সংবাদে লোক নেওয়া হবে বাড়িতে। আমার তখন চাকরি নেই, কিন্তু ওই আগের মাইনার কিছু টাকা জমানো ছিল, তাই দিয়ে চলছে দিন। আর চলচ্চিত্র পাঠের জন্য সন্ধ্যাবেলা থেকে ফেরা, সেই সময় বাড়িতে রীতিমতো সবার গোমরা মুখ, এটা হতে পারে না। আমি চাই একজন বললো যে বাইবা না, মানে তুমি যদি চাও, তুমি সাংবাদিকতার কথা বলছিলে, এখানে যাও না কেন, সংবাদে তুমি নিচ্ছে। তা আমাকে যখন গেলাম, কেমন কী করে জানি ভালো করে ফেলেছিলাম না কি জানি না, মতিয়া চৌধুরীর হাজবেন্ড বজলু ভাই ছিলেন আমাদের মানে সম্পাদক, নির্বাহী সম্পাদক। বজলু ভাই তখন বললেন যে ভালো করেছো, বাইবার তো আলোচনা ছিল, যেহেতু আমার আন্তর্জাতিক সম্পর্ক, সুতরাং ওই ধরনের আন্তর্জাতিক বিষয়ে টপিক উঠলে পারে। তখন তো ননা লাইন, তখন ফিডেল ক্যাস্ট্রো আছে, তখন কিউবা আছে, অনেক কিছু আছে, মানে ল্যাটিন আমেরিকা তখন উত্তপ্ত। সুতরাং যেটা হয়েছে যে মানে উত্তর বোধহয় টাস করে দেওয়া হয়েছিল, যার জন্য হয়ে গেল। বললো যে একটু কালই ডেস্কে আসো। আমি বললাম ডেস্কে না, আমি ডেস্কে ঢুকবো না। বলে না, বলে হ্যাঁ ডেস্কে করো, খুব দ্রুত, তোমার বেশি দিন লাগবে না, 6 মাসের মধ্যে তোমার কোথাও মানে উন্নতি হয়ে যাবে। আমি বললাম যে কিন্তু আমি তো ওগুলো করতে চাই না, আমি টিচার লিখতে। বলে তো না, হাসনাত দেখছে, আবুল হাসনাত ভাই দেখছেন, বলে যে হাসনাত দেখছে ওইটা পাতা, তুমি কি করবে ওখানে, ও তো ওর লোক লাগে না, ওর সাহিত্য পাতা ও দেখে, আর কোনো নেই। আমি বললাম অন্য কোনো ফিচার পাতায় হবে না, সিনেমা পাতায় বা কিছু, বলে না ওইটাও একজনের দায়িত্বে আছে। তাহলে আমি করবো না। তো বলে পাগলামি করো না, ঢুকে যাও না, তারপরে দেখা যায়। আমি বললাম না, বলে আমি বললাম মেয়েদের পাতা, মানে আপনাদের নারী পাতা বলে কিছু নেই। তখন নারী ইস্যুতে আমার মধ্যে প্রশ্ন যাচ্ছে, ওটা লিখতে চাই। তখন উনি বললেন যে না না, ওগুলো খুব বোকা লেখা, ওগুলো বন্ধ। আমি বললাম যে ঠিক আছে তাহলে। আমি বললাম যদি আপনি এটা চালু করেন তাহলে আমি আসবো, করে চলে গেলাম। উনি 7 দিন পর ফোন দিলেন, বলে ঠিক আছে আসো, এটা 7 দিনে এসো। আসার পর বললেন আমি কোনো টাকা দিতে পারবো না, কোনো কিছু দিতে পারবো না, চালাতে পারবে, যদি চ্যালেঞ্জ হিসেবে নাও তাহলে দেখতে চাই কেমন কী এমন নতুন কী দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, এটা আমার জন্য চ্যালেঞ্জ। এবং 7 দিন মাত্র সময় দিলেন। 7 দিনে একটু পাতার চেহারা বদলে দিয়ে, রূপচর্চা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে, পলিটিক্যাল জায়গাটা, নারী পলিটিক্স, যে সেক্সুয়ালিটির কথা বলছি, এই জায়গাটা ধরলাম। এবং সেই মানে
যেসব বিষয়গুলো দিলাম প্রথমেই চমক হয়ে গেল। ওই পাতা 14 বছর আমি চালিয়েছিলাম। 500 টাকায় শুরু, আমাকে যাতায়াতের জন্য 500 টাকা দেওয়া হতো। 82-র কথা বলছি, আমি 96-তে ছাড়ি মানে কি বন্ধ হয়ে যায় সংবাদ। ততদিন পর্যন্ত চালিয়েছি। আমার পাতায় তসলিমা নাসরিনের জয়যাত্রা, মানে ওর কবিতাগুলোর, আমি ওর অন্যান্যগুলো দিতাম না, আমার ভালো লাগতো না। কিন্তু ওর কবিতা দুর্দান্ত সুন্দর সুন্দর কবিতা লিখতো, নারী এক নারী এই নামে। আমার এখানে অনেকের, সোনিয়া নিশাত আমিন, তারপরে আরও আমি বলব মালিকা বেগম, আয়েশা খানম, পূরবী বসু, এদের সবার যে নারীবাদী যে চিন্তা চেতনার যে বিষয়গুলো, সেই সানডিনোজ ডটার খসরু ভাই লিখতেন। আমি যেটা করলাম, পুরুষ এবং নারী উভয়ের লেখার সুযোগটা দিলাম। যেমন সিমন দে বুভুয়ারকে নিয়ে যদি দ্য সেকেন্ড সেক্স নিয়ে একজন পুরুষ লিখতে পারে, সার্ত্রেকে নিয়ে লিখলে একজন নারী লিখবে। তো সুতরাং এইরকমভাবে রোল রিভার্সাল, আমার ভিন্ন প্রেক্ষাপট থেকে এই ইস্যুসগুলো বিবেচনা করা, দেখা এবং সেগুলো উপস্থাপন করা একটা ভিন্ন মাত্রা নিয়ে আসলো। এবং এখান থেকেই তারেক মাসুদ আরও অনেকে লেখা শুরু করলো, তানভীর, নানাজন এখানে লিখতে শুরু করলো এবং চেহারাটা পাল্টে গেল। যত রেভলিউশনারি কবিতা, সেই সময় তো একদম উদ্দীপ্ত একটা সময়, আমরা তখন অনেক রকম স্বপ্ন দেখতে শুরু করেছি, স্বপ্ন দেখার সময় সেটা। পৃথিবীটা সুন্দর হবে, সমতা আসবে, এইসব নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা, যার মানে ওইগুলোর প্রতিফলন ঘটত। আমার একটা ধারাবাহিক লেখা অন্য নামে, আমি নিজের নামে কখনো লিখিনি ওখানে, যার জন্য মানে সবাই আমার, কেউ জানতো না পারিজাত চৌধুরী নামে কে লিখে। ওটা খুব তখন মানে বলা যায় যে খুব পপুলার হয়েছিল। আমার কথা বলছি মানে এই নয় যে মানে আমি ওখানে একটা টেস্ট কেস হিসেবে বা স্টাডি হিসেবে আমি জায়গাটা বোঝাতে চাচ্ছি, যে এই করে করে যেটা হলো যে অনেক যে ইস্যুসগুলো যখন আমরা একদিন প্রতিদিন নিয়ে লিখছি, তখন বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কন্ট্রোল ওভার মাই বডি, আমার শরীরের উপর নিয়ন্ত্রণ সমাজের, কিভাবে নানা রকম ইস্যুসে বা নানাভাবে আমার পলিটিক্স, আমার বেঁচে থাকা, আমার তৃতীয় পৃথিবী, সেগুলো কিভাবে নির্ধারিত হয়, আমার অবস্থানটি কিভাবে নির্ধারিত হয়, আমি সমাজে কোন স্তরে গিয়ে দাঁড়াই। সমকক্ষতায় একটা পুরুষের সমান হলেও চিন্তনে কোথাও জানি আমি তারই অধস্তন। এই যে জায়গাগুলো তৈরি হলো, যখন সিনেমা বিবেচনা করতাম এই বিশ্লেষণগুলো চলে আসতো। এবং তখন যে ছবিগুলো হচ্ছে আমরা যদি দেখি, মনে রাখতে পারি, এখানে অনেকে দেখেছেন কিনা, দেখেও থাকতে পারেন, যেমন ভূমিকা একটা ছবি ছিল, যেটা আমরা বলি যে স্মিতা পাতিল অভিনয় করেছিল, শ্যাম বেনেগালের জুন্নু, তারপরে আরও অনেক চমৎকার চমৎকার ছবি সেই সময় হচ্ছিল, যেখানে নারী প্রশ্নটি অগ্রাধিকার পাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। তারপরে মানে এই একটা জিনিস হলো, ততদিনে কিন্তু এই টপিক্যাল হয়ে গেছে নারী ইস্যুগুলো, এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা যে সেই সময়কার পত্রপত্রিকাগুলো ঘাঁটি, ভালো রকম ফোকাসে আনা হয় এই ইস্যুটা। এখন যেটা বলতে চাই এই কারণে যে তখনই আমার স্ক্রিপ্টিং শুরু হয়। আলাদা করে নারী ইস্যুতে অনেক লেখা লিখতাম খাটের নিচে, মানে ওটা একটা বাক্সের মধ্যে জমা পড়ে থাকতো। 90 সালে যখন তারেক আসলো আমেরিকা থেকে, ও এসে একটা ফেস্টিভ্যাল চলছে, ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন জন এসছে। পাকিস্তান থেকে এসে হচ্ছে সাবিয়া সুমার,
নারী when peacocks dance হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তারপরে আর গিয়ে বসুধা যোশী এসছে কলকাতা থেকে, ও যদিও নন বেঙ্গলি কিন্তু কলকাতা অবস্থান ওর, তা সুতরাং ওদের ছবি নিয়ে এসছে, কিন্তু বাংলাদেশ থেকে কোনো নারীর ছবি না। আমি যখন গেছি আমি খেয়ালও করিনি, ঢুকতেই আমাকে তারেক দৌড়ে এসে হাতটা খপ করে ধরে বলে কি এদিকে আসো, বলে কোথায়, ভিড় ভিড় করে টানতে টানতে তারেক নিয়ে চলে গেল টেন্টে ঢুকালো। টেন্টের মধ্যে বসে তখন সালাউদ্দিন জাকি, জাকি ভাই, বেবি ইসলাম এবং আমার খের ভাই আবুল খের, তিনজন খুব, তাতে আরও কয়েকজন ছিল অনেক না গেরা, বলে এই যে দেখেন কালপ্রিট ধরেছে, আপনারা একটু আগেই বলছিলেন কোনো নারী নেই কেন বাংলাদেশের চলচ্চিত্রে, এই দেখেন ইনি সকাল বিকাল স্ক্রিপ্ট লিখেন, সিনেমা বানাবেন না। তারেক তো খোঁজা দিয়ে বলছে দুষ্টামি করে, মানে কান মুচড়ে বলছে প্রায়। খের ভাই বললো যে আই তোর কাছে কি আছে বের কর। তো এই আমার বললাম যে জাকি ভাই বললেন যে স্বামী সত্যি দাও না স্ক্রিপ্ট একটা, আমি করবে তুমি ছবি? আমি বললাম হ্যাঁ, মানে উচ্ছুরি তোর বিয়ে এই জাতীয় একটা ব্যাপার। এবং সঙ্গে সঙ্গে আমি বললাম আচ্ছা ঠিক আছে। বেবি ভাই বললেন আমি কিন্তু তুমি 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 যদি করো তাহলে আমি আছি তোমার ক্যামেরায়। তা এই আমার একটা আধ ঘন্টার একটা লিখে রেখেছিলাম, সেই ছবিটা আপনারা ইউটিউবে গেলে পাবেন, তারেক আর আমার নামে আছে, আমাদের যৌথ পরিচালনা, সেটার নাম হলো দ্য কনভারসেশন। হ্যাঁ হ্যাঁ, দ্য কনভারসেশন। ওইটা আধ ঘন্টার ছবি ছিল, শর্ট ফিল্ম। ওইটাকে ছোট্ট করে নিয়ে আসলাম যে ঠিক আছে পাওয়া যায় কি না। আমি বললাম আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবো, 35-এ নিয়ে নিতে হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টক তখন পাওয়া যায় না, কালার চলে এসছে। এই জাকি ভাই তখন এফডিসিতে আছেন, তো এফডিসিতে রোজ ধর্ণা দিই কী করা যায় কী করা যায়। এফডিসির মাধ্যমে হয়েছে, কিন্তু সেটা হলো গিয়ে যে উনি ফোন দিলেন, তা সেদিনই আবার চাষী নজরুল ইসলাম এসেছিলেন। চাষি ভাই বসে বলে কি ও ফিমেল ডিরেক্টর, হ্যাঁ ভেরি গুড ঠিক আছে। আমার কাছে উনি বোধহয় কোনো একটা শরৎচন্দ্রের সিনেমার পড়েছিলেন, ওনার কাছে বলে আমার একটা রিল বেঁচে গেছে। একটা রিল মানে বুঝতে পারছেন যে, বলে যে ঠিক আছে দেবো, বলে না এইটুকু তো হবে না শামীম। জাকি ভাই বলছেন, বলে দাঁড়াও আমি আর কি করতে পারি। উজ্জ্বলকে ফোন দিলেন, উজ্জ্বল তখন বলে যে আমার কাছে তো পড়ে আছে বোধহয় 2 ক্যান, কিন্তু এসি তো ছিল না, দেখেন কাজে লাগে কি না। আমাকে বললেন যে তুমি যাও। তা এই দৌড়ালাম, যে ওখানে যে উজ্জ্বল আবার বললেন যে আপনারা সিনেমায় আসবেন না, অথচ মানে আপনার বড় বড় কথা বলবেন। দিস ইজ ট্রু, আমরা তো ওই ধরনের করি, না কুচিয়ে থাকি যে হ্যাঁ এফডিসির ছবি, আর এটা নিয়ে আমাদের কথা চলছিল আজকে বেশ। তো তখন আমরা যেটা করলাম যে ওই ছবি লোকেশন পেয়েছিলাম একটা পুরনো বাড়ি, মানে এটা ছিল হলো পরশগঞ্জ নামে একটা জায়গা আছে, পরশগঞ্জে পুরনো 400 বছর পুরনো সেই পরিসর, ওখানে একটা বাড়ি। যখন বেবি ভাইকে নিয়ে গেছি, বেবি ভাই ঢুকে বলেন কি তুই কি পাগল হয়েছিস, আমি এখানে থাকি আমি ক্যামেরা কোথায় বসবো আর ডেপথ পাবি কি। তো শুধু মনে হয় হিসাব নিকাশ, আমি বললাম আপনি এখানে করবেন না হয় করবেন না। তো বেবি ভাই এত ভালো, মানে উনি সঙ্গে সঙ্গে লেন্স টেন্স বলে আচ্ছা ঠিক আছে। এই এফডিসি থেকে বিনা পয়সায় না বাকিতে আমরা ক্যামেরা পেলাম, সোলার আসলো, বেবি আসলো, সবাই আসলো। এখন ইলেকট্রিসিটি তো দামাদাম যায়, সকাল সন্ধ্যা যাই হোক 2 দিন কোনো রকমে শুটিং করা হলো, মানে শুধু বিকেল পর্যন্ত সময় পেতাম, তাও ঠিক মতো না। পীযুষদাকে আনা হলো, যে নায়িকা নিয়ে এসেছিলাম সেই নায়িকা বললো যে কিছু যখন যে ক্যামেরার সামনে গেছে সে ভ্যাবাচাকে খেয়ে গেছে। ছোট্ট গল্প আপনারা দেখে নেবেন যদি দরকার হয়। হ্যাঁ, তাহলে এই আমার সূচনা। এবং এই ক্যামেরা আমরা সেই সময় একটু বলে রাখি, যখন আমরা
আহ, যখন এডিসতে এটা কেটেছিলেন সুতরাং খ্যাত নুরুন নবী ভাই, দুর্দান্ত ভালো একজন, উনি অনেক ছবি করেছেন, এডিটর। তো মানে স্টাইনবেকে বসে বসে এরকম কাটতেন যখন আর জোড়া দিতেন, তখন যখন বেবি ভাই রিল বদলাতে গিয়ে হাত দিয়ে বলেছিলেন আঠা আঠা লাগছে স্বামী, যদি না ছবি হয় কিছু বলিস না। উনি বলছেন যে ভালো ভালো দৃশ্যগুলো ফাঙ্গাস স্পট, ওখান থেকে বেছে বেছে 8 মিনিটের যে ছবিটা হয়, আমরা যখন ডাবিং করতাম, ডাবিংটা দেখে লিপসিং, এখন যেমন গাইড ট্র্যাক পাওয়া যায়, গাইড ট্র্যাক ছিল না, দেখে লিপসিং করা হতো, অভিব্যক্তিটাও সেইভাবে। যেদিন গলা একদম খুব বাজে অবস্থা, সেই অবস্থায় হয়তো দেখা যাচ্ছে যে ওইভাবেই দিতে হচ্ছে, দেয়ার ওয়াজ নো চয়েস, কারণ খুব আঁটো সাঁটো একটা অবস্থা।